আম্মা, কয়টা টাকা দান করেন, নামাজে দোয়া করব, আল্লাহ আপনারে দানের 10 গুণ ফিরাইয়া দিব। অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চমকে উঠল প্রিয়া। ওর সামনে একজন বয়স্ক ভিখারি থালা পেতে দিয়েছে, ঠোঁটে সরল বিগলিত হাসি। প্রিয়া পার্স খুলে দেখলো একবার, সঙ্গে সঙ্গে মুখ কালো হয়ে গেল তার। মুখ তুলে বলল, দান করতে না পারলে দোয়া করবেন না চাচা। ভিখারি লোকটি বোধ হয় ভেবাচাকা খেয়ে গেল। বোধহয় ইতপূর্ব কেউ এ ধরনের কথা তাকে বলেনি। বলল, সবার লগেই তো দোয়া করি আম্মা, দোয়া করতে তো টাকা লাগে না, তয় দান করলে আল্লাহ তার বান্দারে আরো বেশি ফেরত দেয়। মাফ করবেন চাচা, আমার কাছে টাকা নেই। লোকটির আচরণ বদলে গেল হঠাৎ। কর্কশ স্বরে বলল, দিতে পারবেন না তো দেরি করালেন কে? খুদাই সময় নষ্ট। লোকটি রুষ্টভাবে চলে গেল। প্রিয়ার মন খারাপ হলো। এরপর দীর্ঘশ্বাস ফেলে পুনরায় হাঁটা ধরে। পরিবারের আদরের বলয় থেকে বের হবার পর থেকেই মানুষ চিনতে শুরু করেছে সে। বুঝতে শিখেছে স্বার্থ ছাড়া এ জগতে কেউ কারো নয়। সেখানেই ভিখারি লোকটার আচরণে কষ্ট পাওয়ার কিছুই নেই। সকালের নরম রোদ মাথায় নিয়ে একটি 6 তলা বাড়ির সামনে এসে থমকে দাঁড়ায় প্রিয়া। অনেকটা পথ হেঁটে আসার ফলে তার দেহ পরিশ্রান্ত, ঘাড় গলা ঘামে জবজব করছে, তৃষ্ণায় গলা শুকিয়ে কাট। অনবরত ঠোক গিলে ঘাড় উঁচিয়ে বিল্ডিংটা দেখল সে। এই বিল্ডিংয়ে 4 তলায় একটি ফ্ল্যাটে কর্মজীবী দম্পতি বাস করে। তাদেরই 5 মাসের বাচ্চার কেয়ারটেকার হিসেবে নিযুক্ত হয়েছে অষ্টাদশী প্রিয়া। জীবনে যাকে জল গড়িয়ে খেতে হয়নি, আজ সে অন্যের বাড়িতে কাজ করতে এসেছে। নিয়তিতে এ ছিল তার জন্য। তীব্র বেদনা, সংকোচ ও অস্বস্তি বোধ করে ফেলেছে নাজুক মেয়েটিকে। প্রিয়া একটু জড়সড় হয়ে পা বাড়ায় ভেতরে। লিফটে করে পৌঁছায় 3rd ফ্লোরে। লিফট থেকে বেরিয়ে যত সামনে এগোয়, খেয়াল করে অদ্ভুত জড়তাটাকে গ্রাস করে ফেলছে। কান্না চাপে গলায়। কলিং বেলে চাপ দিতে গিয়েও হাত কেঁপে উঠল। কোনোদিন কি দুঃস্বপ্নে ভেবেছিল এভাবে অন্যের দ্বারে কাজের জন্য আসবে? হাই নিয়তি! প্রিয়া একবার ভাবে ফিরে যায়। পরক্ষণে মা বোনের কথা চিন্তা করে দমে যায় মন। ইচ্ছের চেয়েও প্রয়োজনকে প্রাধান্য দিতে হবে তাকে। প্রিয়া মুখ ফুলিয়ে লম্বা শ্বাস নিয়ে স্বাভাবিক হতে চেষ্টা করে। এরপর দৃঢ় হাতে কলিং বেল চাপে। দরজা খুলতে মিনিট খানেক সময় লাগলো। পরিচিত মুখটাই দেখতে পেল সে। অন্তরা মিষ্টি হেসে বলল, তুমি এসেছো? প্রিয়া এ ধরনের কথায় বিরক্ত বোধ করে। চোখের সামনে একজনকে দেখেও জিজ্ঞেস করে এসেছে কিনা। তবে এখন তার বিরক্তির ধার কেউ ধারবে না। তাকে অন্যের বিরক্তি সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে। নম্র ক্ষীণ স্বরে বলল, এলাম, ভেতরে এসো। বোঝা গেল বাড়ির কর্ত্রী ভীষণ ব্যস্ত। ভেতরে আসতে বলেই ছুট দিয়ে কোথাও চলে গেল। প্রিয়া আড়ষ্টভাবে চারদিকে তাকায়। 3 কামরার বিশাল ফ্ল্যাট, দেয়ালে দেয়ালে আধুনিকতার ছোঁয়া। প্রিয়ার মনটা হঠাৎ অতীতের টানে ভার হয়ে আসে, তবে দীর্ঘস্থায়ী হয় না। অন্তরার চোর বাড়তে বাড়তে ফিরে এসে বলল, এ বাড়িতে সংকোচ করো না। তুমি ভালো ফ্যামিলির জেনেই আমার ছেলেকে তোমার জিম্মায় রাখতে চেয়েছি। এ বেশি জ্বালাতন করে না, শুধু একটু টাইমলি খাইয়ে দিবে, চোখে চোখে রাখবে, তুমিও হাত পা ছড়িয়ে থাকতে পারবে। এসো, তোমাকে সব বুঝিয়ে দিয়ে যায়। আজ থেকে কাজে লাগতে পারবে? পারবো, খুব উপকার হলো। বলে অন্তরা প্রিয়াকে মাস্টার বেডরুমে নিয়ে গেল। বিছানায় ঘুমিয়ে আছে 5 মাসের একটি শিশু। প্রিয়ার কাজ তাকে কেয়ারটেকার করা। অন্তরা একটি প্রাইভেট ব্যাংকে জব করে। বাচ্চাকে এতদিন অন্তরার মা দেখে রেখেছিল। তিনি অসুস্থ হওয়ায় বেকায়দায় পড়ে হয়েছে চাকরিজীবী দম্পতিকে। অতপর পরিচিতের মারফতে এই ফুটফুটে মেয়েটিকে ভাগ্যক্রমে পেয়ে গেল। খুবই সরল স্বভাবের মেয়ে। সিসিটিভি ফুটেজও লাগানো আছে পুরো বাড়িতে। কাজে ভয়ের কোনো কারণ নেই। অন্তরা বাচ্চার সবকিছু বুঝিয়ে দিয়ে বলল, কোনো কিছু না বুঝলে মায়ের থেকে জেনে নিও। মা তো অসুস্থ, যদি ঘুমিয়ে থাকে তাহলে আমাকে ফোন করো। তাছাড়া অনু থাকলে তোমার ঝামেলা কম। বাচ্চাটা অনুর খুব নেওটা, দক্ষিণের রুমটা অনুর। এমার্জেন্সি দরকারে ওকে ডাকবে যদি বাসায় থাকে, কেমন? আমি আসি। তোমার উপর ভরসা করে গেলাম কিন্তু। অন্তরা যাওয়ার আগে প্রিয়ার 2 হাত চেপে ধরে ভরসার স্থানটা বুঝিয়ে দিয়ে গেল। প্রিয়া সদর দরজা আটকে দিতেই ভেতরের ঘর থেকে ডাক ভেসে এলো, জীর্ণ ফ্যাসফ্যাসে কণ্ঠ। প্রিয়া অনুমান করে নিল অন্তরাপার আম্মা ডাকছে। গিয়ে দেখল সত্যি তাই। বৃদ্ধা জয়নব পা ভাঁজ করে বিছানায় আচ্ছন্ন হয়েছিলেন। প্রিয়া যেতেই তাকে আপাতমস্তক জহুরির চোখে দেখিয়ে জিজ্ঞেস করলেন, তুমি নতুন মেয়ে? জি। প্রিয়া বৃদ্ধার তীক্ষ্ণ দৃষ্টির সামনে একটু সংকুচিত হয়ে যায়। আগে কোথায় কোথায় কাজ করেছো? কোথাও না আন্টি। মানে এটাই প্রথম? জি। হাই হাই, অন্তরা এমন আনকোড়া মেয়ে ধরে এনেছে। এই মেয়ে, তোমার বিয়ে হয়েছে? প্রিয়া দুদিকে ঘাড় হেলায়, জি না।
তাহলে বাচ্চার যত্নে তুমি কি বুঝবে? হাই কপাল। জি, আমি পারবো। আমার ছোট বোনকে আমি নিজের হাতেই বড় করেছি। জয়নব ভীষণ অসন্তুষ্টির সঙ্গে ধমক দিলেন। সদ্য কাজে যোগ দেয়া প্রিয়ার 18 বছরের স্বল্পদৈর্ঘ্য জীবনে অপরিচিতর কাছ থেকে পাওয়া প্রথম ধমক। জয়নব বললেন, অত জি করো কেন? জি হুজুর করা চোরের লক্ষণ। তারপর কাজের লোকেদের মাঝে একটু চোর ব্যাপার থাকে। এরা ছোট থাকতেই হাত সাফাই শিখে যায়। এরপর বড়লোকের বাড়িতে আসা যাওয়া করতে করতে লোভের বশবর্তী হয়ে সেই সাফাই বিদ্যায় কাজে লাগায়। তা তুমি বোনকে বড় করেছো কেন? মানে? প্রিয়া উত্তর দেবার আগে তিনি আবার বললেন, ও, তোমাদের মায়েরাও তো বাচ্চা নারী থেকে আলাদা হওয়া মাত্রই তাকে ফেলে কাজে ছুটে যায়, আর বাচ্চা মাটিতে গড়াগড়ি করে বড় হয়। জি না, আমার মা আপনার মতোই অসুস্থ মানুষ, হাঁটাচলা করতে পারে না। ও আচ্ছা, তাহলে সংসার কে চালিয়েছে? আমার বাবা। তোমার বাবাও আছে? আমি তো জানি এই জাতের সংসার বাচ্চা পেটে ঢোকা অবধি টিকে থাকে, এরপর জামাই লাপাত্তা, সংসার টানে মায়েরা। এই জন্যই দেখো না, কাজের লোক বেশিরভাগ জামাই খেদানোর বাচ্চাওয়ালাই হয়। হা হা। প্রিয়া চুপ রইল। অন্তরাপার মা তাকে অপমান করছে কিনা নিশ্চিত না হলেও মহিলা যে বাচাল এ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ রইল না। প্রিয়া স্বল্পভাষী, কাজে বেশি কথা তার মুখ থেকে বের হলো না। অবশেষে বৃদ্ধা একছড়ি আলাপ ক্ষান্ত দিয়ে বললেন, যাই হোক, তোমাকে আমার ভালো লেগেছে। কথা যত কম বলবে ততই ভালো। আজকাল তো মেয়েরা কাজ করতে এসে এমন চোপা করে যেন আমরা নয়, ওরাই আমাদের কাজ করে দয়া করে দিচ্ছে। আরো ভালো লেগেছে তুমি কামের বেটিদের মতো আঞ্চলিক টোনে কথা বলো না, না হলে আমি নাতিও ওসব টন শিখে ফেলতো। তখনই বাচ্চাটার কান্নার শব্দ বেঁধল। কারো কান্নার শব্দ এত মধুর হয় তা এইমাত্র প্রিয়া অনুধাবন করতে পারল। বৃদ্ধার কবল থেকে ছাড়া পাওয়ার সুযোগ মিলতেই সে পাতলা দেহটিকে নিয়ে পাখির মতো ফুরুত করে উড়ে গেল। ছোট পুতুলের মতো বাচ্চাটাকে সামলানো প্রথম প্রথম প্রিয়ার কাছে সহজ মনে হলেও একটু সময় দিতে বুঝলো আদতে তা সহজ নয়। বাচ্চা নতুন মুখ ও নতুন কোলে খাপ খাই নিতে না পেরে একটু পরপর অস্থির হয়ে কেঁদে উঠছে। বাচ্চার ডায়পার বদলাতে গিয়ে বলল আরেক বিপদে, ডায়পার শেষ। নতুন কোনো প্যাকেট তোলা আছে কিনা প্রিয়াকে বলা হয়নি। সে অন্তরার মায়ের কাছে জানতে গিয়ে দেখলো তিনি নাক ডেকে ঘুমাচ্ছেন। প্রিয়া অবশেষে অন্তরাকে কল দিল। অন্তরা ব্যস্ত স্বরে কোনো মতে বলল, ডায়পার শেষ আমার খেয়াল ছিল না গো, অনু তো বাড়িতে আছে আজ, ওকে বলো বাইরে থেকে এনে দিতে। ফোন কেটে গেল। প্রিয়া গেল সেই দক্ষিণের বন্ধ দরজার সামনে। ঠক ঠক শব্দ তুলো বেশ কয়েকবার। প্রায় 5 মিনিট পর এক অতিশয় সুদর্শন যুবকের দরজা খুলতে দেখে প্রিয়া ভ্যাবাচাকে খেয়ে 2 পা পিছিয়ে গেল। যুবকের চোখে ঘুম, কপালে বিছি থাকা চুলের আড়ালে বিরক্তির গাঢ় ভাঁজ। ঢোলো ঢোলো চোখে চেয়ে তীক্ষ্ণ স্বরে বলল, কি চাই? প্রিয়া নিজেকে সামলে বলল, অনু আপাকে ডেকে দিন না একটু, বাচ্চার ডায়াপার কিনতে যেতে বলেছে অন্তর আপা। আচমকা যুবকের মুখের রং বদলাতে দেখা গেল। ঘুম ঘুম চোখে রক্তাভ আভাটা রাগ নাকি নিদ্রার রেশ ঠিক ঠাহর করা গেল না। গমগমে স্বরে বলল, অন্তরা ভাবি পাঠিয়েছে তোমায়? হ্যাঁ। ওনাকে গিয়ে বলো অনু মরে গেছে, এখন তার অন্তিম সংস্কার চলছে। ধরাম করে দরজা আটকে গেল। প্রিয়া কিছুক্ষণ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থেকে এরপর যুবকটির কথা মতোই কাজ করলো। অন্তরাকে পুনরায় ফোন দিয়ে বলল, আপা, একটা লোক দরজা খুলে বলল অনু আপু নাকি মরে গেছে, এখন অন্তিম সংস্কার চলছে। অন্তরা কপাল চাপড়ে হেসে বলল, অনু আপু হতে যাবে কেন মেয়ে? আরে ওই ছেলে তো অনু, মানে অনুভব, আমার দেবর। আমি আদর করে অনু ডাকি। প্রিয়া থবনে গেল। প্রত্যুত্তরে কি বলা উচিত বুঝে পেল না। বুঝলো না দোষটা অন্তরার বলার ধরনে নাকি তার বোঝার। অন্তরা বলল, আচ্ছা তুমি বাবুর কাছে থাকো, আমি ওর সঙ্গে কথা বলে নিচ্ছি। প্রিয়া ফোন কেটে ফিক করে হেসে ফেলল। পিছু ফিরে চকিতে খেয়াল করলো অনুভব দরজায় দাঁড়িয়ে জলজলে চোখে তাকিয়ে দেখছে, যেন হিংস্র প্রাণী শিকার পেয়েছে। প্রিয়া চুপসে গেল। হাসিটা তখনও তার মনের দেওয়ালে সুরসুরে দিচ্ছে। সদ্য ঘুম থেকে উঠে অপরিচিত এক মেয়ের সামনে নিজের নামের বেইজ্জতি হতে দেখা ঠিক কতটা হৃদয় বিদারক ঘটনা তা অনুভবের চেয়ে এই মুহূর্তে কেউ ভালো বুঝবে না। দিনের শুরুটায় মেজাজ বিগড়ে গেল তার। একেই পর্যাপ্ত ঘুম হলো না, তার উপর কোথা থেকে এসে জুটলো এই মেয়ে। চেরবির করা মেজাজের সম্মুখে মেয়েটিকে আগাগোড়া দেখে নেয় সে। ছিমছিমে দেহের এক কিশোরী পিটপিট করে চেয়ে আছে। সে দৃষ্টিতে সামান্যতম ভয় ডর নেই, তবে কোমল মুখশ্রীতে কিঞ্চিত বিব্রতভাবে বোধ হয় যেয়েই আছে। অনুভব জরিপ শেষে কড়া গলায় বলল, তুমি তাহলে নতুন কাজের লোক? এ পর্যায়ে প্রিয়ার মুখটা শুকনো হয়ে আসে।
দৃষ্টিতে আপনা আপনি নত হয়ে যায়। কাজের লোক শব্দটা তার কানে বড়ই শ্রুতিকটু শোনায়। সে কি সত্যি কাজের লোক হয়ে গেল? ভেবে ভেবে মনের অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি হবার আগে অনুভব পুনরায় একই ভঙ্গিতে নির্দেশ করলো, ভেতরে এসো। কথা শেষ করা মাত্রই অনুভব দরজার আড়ালে মিলিয়ে গেল। প্রিয়া একটু দ্বিধান্বিত হয়, ঘরে কেন ডাকলো? অপমান করবে না তো? তেমন হলে প্রিয়ার এ বাড়িতে আজ প্রথম ও শেষ দিন হতে চলেছে। প্রিয়া গুটি গুটি পায়ে দরজার সম্মুখে গিয়ে দাঁড়ায়। ভেতরে আর যায় না। জানালার ফাঁকগুলোয় সূর্য কিরণ এসে গড়াগড়ি করছে ফ্লোরে। সাদা টাইলসের ঝলকানিতে চোখ ঝলকে ওঠে। প্রিয়ার ভেতরে কিছুটা অস্বস্তি থাকলেও দৃষ্টি সবল। অনুভব বিছানায় হেলে বসেছে। পরনে কালো ট্রাউজার, কালো শার্টের ভবগুলো বোতাম খোলা। তাতে গরু দেহের রংটা বেশ চোখেই লাগছে। প্রিয়াকে তাকিয়ে থাকতে দেখে কপালে পড়ে থাকা চুলগুলো আঙ্গুল দ্বারা ব্যাক ব্রাশ করতে করতে অনুভব আত্মদম্ভের সাথে বলে উঠল, ওভাবে কি দেখছো? জীবনে হ্যান্ডসাম ছেলে দেখনি? দেখেছি। প্রিয়ার গলা স্বাভাবিক। উত্তরে অনুভবের মসৃণ কপাল কুঞ্চিত হলো। কণ্ঠ হয় খোরদার, কিন্তু আমার মতো হ্যান্ডসাম দেখনি, তাই তো? প্রিয়া সরল ভঙ্গিতে মাথা নাড়ে। তা দেখে অনুভবের ঠোঁটের কোণে দাম্ভিক গৌরবাত্মিক হাসি ঠাঁই পায়। পরক্ষণে তার ঝলে পড়ে মেয়েটির অপকট বাক্যদয় শুনে প্রিয়া সরল গলায় বলল, কিছু সুন্দর পুরুষ দেখলে মনে হয় ওরা কেন মেয়ে হলো না। আপনি সেরকম সুন্দর। বিস্ময়ে রাগে সুদর্শনের মুখ থমথমে হয়ে ওঠে। হেলে বসে বাঁকা দেহটি সোজা করে গলা চড়িয়ে বলে, এই মেয়ে, এই বলতে কি চাইছো তুমি? প্রিয়াওতে মনোযোগী ছাত্রী ন্যায় অনুভবের দিকে চোখ বুলিয়ে বলল, আপনার গালে যদি দাড়ি না গজাতো, চুলগুলো যদি লম্বা হতো আর মেয়েদের জামা কাপড় পরতেন, তাহলে অপরূপা লাগতো। নিজের নিখুঁত সৌন্দর্যে অপব্যাখ্যা শ্রবণ হতেই অনুভব খেকিয়ে ওঠে। সে তো তোমার গালে যদি দাড়ি গজাতো, চুলগুলো কদম ছাট হতো, সেরা ফাটা শার্ট প্যান্ট পরতে, গলায় কতগুলো মালা আর হাতের 5 আঙ্গুলের আংটি ঝুলিয়ে কেরাম খেলতে, তাহলে তোমাকে পাড়ার মোড়ের বখাটে রঞ্জুর মতো লাগতো। প্রিয়ার মুখে জবাব এলো না। দৃষ্টি নিবদ্ধ হয় মেঝেতে। মনে মনে নিজেকে অনুভবের বর্ণনায় কল্পনা করার চেষ্টা করে। ছেলের রূপে কি তাকে খুব বেশি জঘন্য লাগতো? একদম বখাটে রঞ্জুর মতো। ছি! প্রিয়ার গা গুলিয়ে ওঠে। রঞ্জুকে সে চিনেছে কলোনির বস্তিতে ওঠার পর। ময়লা তেলচিটে জামা কাপড় পরে, মাথায় একটা রুমাল বেঁধে ঘুরে বেড়ায়। মধ্যমা ও অনামিকার ভাঁজে গোজা থাকে সস্তার বিড়ি, দাঁতে মাখা থাকে মোটা স্তরের গোল। কথা বলে ভকভক করে গন্ধ ছুটে ঠোঁটের ফাঁক গোলে। তল্লাটের এমন কোনো মেয়ে নেই যে তার দৃষ্টির অগোচরে আছে। রঞ্জু আবার নারীদের বেলায় ধর্ম, গায়ের রং, জাত কিছু মানে না। মেথর কন্যা থেকে পতিতাপল্লীর লাস্যময়ী সবাইকেই সদা বিনয়ে নজরে দেখে। জেন্ডার ফিমেল হওয়া নিয়ে কথা। রঞ্জুকে এক শব্দে ব্যাখ্যা করতে বলা যায় নারী অন্তপ্রাণ। নারী সেবায় 24 ঘন্টায় নিয়োজিত। তার নজর প্রিয়ার উপরও পড়েছে বটে, সে প্রসঙ্গ আলাদা। অনুভবের কথায় প্রিয়া সচকিত হলো। তুমি কি জানো তুমি একটা বেদব গোছের মেয়ে? জি না। আবার বেদবি? তামাশা করো। এই মুহূর্তে তোমার চাকরি নট করে দিতে পারি জানো? এই পর্যায়ে প্রিয়া জবাব দিল না। সে ঠিক কোথায় কিভাবে বেদবি করলো ধরতে পারছে না। মেয়েটির নতমুখ অনুভবকে তৃপ্তি দিল। যে না চাকরি যাওয়ার কথা বলল, অমনি চোখের মুখে নুন পড়েছে। এইসব পাকা মেয়েদের অনুভবের হাড়ে হাড়ে চেনা। সে জিজ্ঞেস করলো, পরিচয় তো জানা হলো না, তোমার নাম কি মেয়ে? প্রিয়া মৃদুস্বরে জবাব দিল, প্রিয়া। অনুভব ভ্রুকুচকে মেয়েটির মাথা থেকে পা অব্দি চোখ বোলায়। খানিক সৌ টেনে ব্যঙ্গ করে বলল, কাজের মেয়ের নাম প্রিয়া, আসল নাম তো জন্ম নিবন্ধন দেখাতে হবে। প্রিয়ার আত্মবিশ্বাস দেখে অনুভব কিছুটা দমে গেল, তবে তা প্রকাশ না করে বলল, আজকাল পয়সা দিয়ে সেসব বানানো যায়। প্রিয়া চুপ করে রইল। নাম নিয়ে জীবনের প্রথম বিড়ম্বনায় পড়ল বোধ হয়। অনুভব আবার বলল, ওহো ওহো, এ ধরনের নাম এ বাড়িতে এলাও না। কেন? প্রিয়া অবাক হয়ে তাকায়। কাজ করতে হলে নামও যে ভাবনার বিষয় তা জানা ছিল না। অনুভব বলল, কাজের লোকের নাম হয় সখিনা, জরিনা, ফরিদা, মতির মা, হাসুর মা। আমি বিবাহিত নই। প্রিয়ার তড়িৎ উত্তর, ও তাহলেও প্রিয়া নাম চলবে না। একে আমি এলিজিবল ব্যাচেলর, বেশিরভাগ সময় বাড়িতে একা থাকি। তার উপর তুমিও যুবতী, লোকে উল্টাপাল্টা ভাবতে পারে। তোমার নাম দিলাম হাসু। হাসু? রান্নাঘরে যাও হাসু, পানি গরম দাও, গোসল করব। প্রিয়া করুণ চোখে তার নামের মৃত্যু দেখতে পেল যেন। কোনো বাক্য খরচ না করে প্রস্থান করলো। খানিক বাদে বাচ্চাটাকে কোলে নিয়ে আবার ফিরে এলো। অনুভব তখন পানা চেয়ে ফোন স্ক্রল করছিল। প্রিয়াকে দেখে চোখ সরিয়ে অসন্তোষের সঙ্গে বলল, কি ব্যাপার? আমি ছোটা বোয়া নই। অন্তরা আপা আমাকে বাবুর কেয়ারটেকার করতে এনেছেন।
তবু আমি পানি গরম দিয়ে দিচ্ছি, আপনি একটু বাবুকে রাখুন। প্রিয়া অনুভবের কোলে তার ভাতিজিকে রেখে চলে গেল। অনুভব হতভম্ব হয়ে রইল। সেকেন্ড কয়েক বাদে টের পেল তার ট্রাউজার ভিজে গেছে। আদরের ভাতিজা চাচার কোলে হিসু করে দিয়েছে। সঙ্গে সঙ্গে অনুভব চেঁচিয়ে উঠল, এই হাসু, বাবুকে ডায়াপার পরাওনি কেন? প্রিয়া ছুটে এসে বলল, আপনাকে আনতে বলেছিল তো। অনুভব দাঁত কিরমির করে ওঠে। বাবুকে প্রিয়ার কোলে ধরিয়ে দিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, দূর হও চোখের সামনে থেকে, সীমানায় দেখলে খুন করে দেব। প্রিয়া ভীত পায়ে বেরিয়ে গেল। প্রথম দিনই যা অভিজ্ঞতা হলো তাতে এই বিচিত্র স্বভাবের মানুষগুলোর সঙ্গে সে টিকতে পাবে বলে মনে হয় না। সকাল প্রায় 9টার কাছাকাছি। প্রিয়া বস্তির গিঞ্জি পথ মারিয়ে বড় রাস্তায় উঠতে আচানক রঞ্জুর সামনে পড়ে গেল। রঞ্জুর হলদেটে চোখ দুটি চকচক করে উঠল। সেই চোখের ভাষা যেন বলছে সকাল সকাল প্রিয়ার দর্শনে সে মুগ্ধ। কৃতার্থ। চলার পথে বাধা পেয়েও প্রিয়ার প্রতি সামান্যতম রোধ হলো না। চোখ তুলে এক পলক রঞ্জুকে দেখে আবারও পাশ কাটিয়ে চলতে লাগলো। রঞ্জু পিছু ধরল, গলা খাকারি টেনে মনোযোগ আকর্ষণের চেষ্টা করে বলল, প্রিয়া, ভালো আছো? প্রিয়া ভেতরে ভেতরে যেন এই আশঙ্কাই করছিল। এই এলাকায় আসার পর থেকেই রঞ্জু ছুকছুক করছে। রাস্তায় পেলেই খোঁজ গল্প করার চেষ্টা চালাচ্ছে। যদিও প্রিয়ার হিমশীতল নির্বাকারত্ব ভাব জমানোর চেষ্টাকে নিরস করছে, তবুও রঞ্জু দমে যাওয়ার পাত্র নয়। মান অপমান বোধ খুবই ক্ষীণ ছেলেটার। প্রিয়া তো বুঝেই চলার গতি বৃদ্ধি করে, কিন্তু প্রশ্নের জবাবে কিছু না বললেই হচ্ছে না। একই এলাকায় থেকে এলাকার সুপরিচিত সাহায্যপরায়ণ ব্যক্তিটিকে পাত্তা না দিয়ে চলা যাবে না। যদিও রঞ্জু গায়ে পড়া, কিন্তু সকলের সমস্যায় তাকে আগে পাওয়া যায়। তাছাড়া প্রিয়ার পরিবার বলতে মার ছোট বোন, ওদের একা রেখেই কাজে যেতে হয়। সর্বদিক বিবেচনায় প্রিয়া কথার উত্তর দিবে বলে মনস্থির হলো। মুখ না ফিরেই আস্তে করে বলল, জি ভালো আছি। উত্তর পেয়ে রঞ্জু পায়ে পা মিলিয়ে এগোয়। বিগলিত হেসে বলে, আমি কেমন আছি জিগাইবা না? তা জেনে আমি কি করব? রঞ্জু একটু থতমত খেয়ে গেল। পরক্ষণেই হেসে বলল, তাও ঠিক, আমি কেমন আছি তা দিয়ে তোমার কি? তা আন্টি ভালো আছে? ছোট বোন সবাই ভালো আছে। রঞ্জু এবার কণ্ঠে অভিভাবকত্ব ফুটিয়ে বলল, নতুন পরিবেশে মানায় নিতে কষ্ট হইতেছে না তো? কোনো ঝামেলা হলে জানাইতে পারো। কেন? প্রিয়া সরল মনেই প্রশ্ন করল। রঞ্জু আবারও হেসে বলল, আমরা দেখুন প্রতিবেশী, আর প্রতিবেশীরাই প্রতিবেশীর খোঁজ নেয়। আমি তোমাগোর খোঁজ দিব, তুমি আমার। ও, তুমি অনুভব ভাইগোর বাড়ির কাম নিচে শুনলাম। তুমি নিজেই তো একটা বাচ্চা, আবার আরেক বাচ্চা সামলাইবা কেমনে? প্রিয়া বিরক্তি চেপে জবাব দেয়, রঞ্জু ভাই, যদি ভুল না হয় তবে আমার চেয়েও কম বয়সে আপনার মায়ের কোলে আপনি ছিলেন। তুমি ঠিক, তবে যুগ বদলাইছে না। আগের দিনে মায়েরা হাঁটা শিখলে শাড়ি পরতো, ডাঙর হলেই বিয়া। এখন তো আর সেই যুগ নাই, সেই হিসেবে তুমি ছোটই আছো বলে রঞ্জু আবারও হাসল। হাসিটা তার বাতি। বিপরীতের মানুষটা যতই ধরাশায়ী বিব্রতকর উত্তর দিক না কেন, সে সর্বদাই হাসবে। রঞ্জু খেয়াল করল প্রিয়া অন্যদিকে তাকিয়ে তার সঙ্গে কথা বলছে। হাঁটতে হাঁটতে একবারও তার দিকে ফেরায়নি। রঞ্জু আফসোসের সুরে বলল, মুখ ফিরায় রাখলা কেন? আমি অশিক্ষিত, কালা মানুষ বইলা কি চায় দেখা যায় না? সেই জন্য না। তাইলে শরম পাও? উৎসুক শোনায় রঞ্জুর কণ্ঠ। ওহু, আপনার মুখে দুর্গন্ধ। রঞ্জুর পা থেমে গেল। চিরস্থায়ী হাসিও হুট করে মিলিয়ে গেল। কালচে মোটা ঠোঁট মুখখানি একে অপরকে চেপে ধরে মুখের কপাট আটকে দিল। প্রিয়া বেফাসে কথাটা বলে নিজেই ভাবা জায়গা খেয়ে গেছে। সে রঞ্জুর দিকে ফিরে দেখার সাহস পেল না, প্রায় ছুটে চলে গেল। অনুভব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। একটু বাদেই তার গুরুত্বপূর্ণ একটা ক্লাস অনলাইনে অ্যাটেন্ড করতে হবে। অথচ আদরের ভাতিজা জাইমকে কোলে নিয়ে সে শূন্য ঘরে অসহায়ের মতো বসে আছে। ইতিমধ্যে জাইমের ছোট অথচ পাতলা ও ধারালো নখের দ্বারা অনুভবের ফর্সানাকে বেশ কিছু সুচালো নকশা ফুটে উঠেছে। জ্বালা করছে সেখানটায়। এই ছটফটে দুষ্টুকে নিয়ে ক্লাস অ্যাটেন্ড করা অসম্ভব। এদিকে বাচ্চার ডাক্তার বাবা আর শাশুড়িকে নিয়ে গেছে মেডিকেল চেক আপে। অন্তরা ভাবিও একটু আগে অফিসে বেরিয়ে গেছে। অনুভবের নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হয়। একটা মেয়েকে না রাখা হয়েছিল জাইমের কেয়ারটেকার হিসেবে, তারও কোনো খবর নেই। নাকি চাকরি ছেড়ে দিল? অবশ্য বৃদ্ধা জয়নব বানর বৌদলাতে এ বাড়িতে কেউ বেশি দিন টিকতে পারে না। ভাবনার মাঝে কলিং বেল বাজল। দরজা খুলতে দেখল বাঁশের কঞ্চির মতো পাতলা অথচ সতেজ দেহটির মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে প্রিয়া। অনুভবকে দেখে তার চোখে অপ্রস্তুতভাবে ফুটে উঠেছে। চোখের তারা টিমটিমে প্রদীপের মতো পিটপিট করে ওঠে।
প্রথম দিনের বিব্রতকর সাক্ষাতের পর প্রিয়া চেষ্টা করেছে এই চোখ ধাঁধানো রূপবান ছেলের ছায়াও এড়িয়ে চলতে। স্বস্তির বিষয় অনুভব বাইরে থেকেই সারাদিন, তাই দেখা হয় না, কিন্তু আজ ঢুকতেই দেখা, যাকে বলে বিড়াল পথ কেটেছে। দিনটা শুভ গেলে হয়। অনুভব অতিশয় রুক্ষমূর্তির রূপ ধারণ করে আছে। গঙ্গমেশ্বরে বলে উঠল, দুদিন কাজে না আসতে আসতে শুরু হয়ে গেছে ফাঁকিবাজি। প্রিয়া ঘরমাক্ত মুখটা ওনার একাংশে মুস্তি মুস্তি আর চোখে দেয়াল ঘড়িটা দেখে নেয়। মৃদুস্বরে বলে, মাত্র 10 মিনিট লেট। অনুভবের দৃষ্টি পাখির শুরু চঞ্চুর মতো হয়। দেহের সমস্ত রাগ চুয়ে এসে নাকের ডগায় জমেছে যেন। এই মেয়ের মাঝে নিজের দোষ স্বীকারের কোনো অভ্যেস নেই দেখা যাচ্ছে। ধমকটা প্রায় দিতে গিয়েও ভাতিজার সরল মুখ পানে চেয়ে গিলে ফেলল সে। বাচ্চাটা ভয় পাবে। কণ্ঠ খোঁড়া করে চাপার কোধে ফুসতে ফুসতে বলল, 1 মিনিট লেট হলে সেটা লেটই। জাইমকে নাও, নয়তো এবার আমার ক্লাসে লেট হবে। প্রিয়া হাত বাড়িয়ে দিতেই জাইম নিচের পাটির দাঁত দুখানে দেখিয়ে হাসে। সরল অপাপবিত্র সেই হাসিতে আপনাদের বুকের ভিতর শিশির মতো টিপটিপ করে মায়া ঝরে। জাইম লাফিয়ে চাচুর শক্ত দেহ থেকে প্রিয়ার নরম কোলে চলে আসে। বাচ্চাটা ইতিমধ্যেই তাকে ভালো মতো চিনে ফেলেছে। প্রিয়া এদিক ওদিক চেয়ে প্রশ্ন করল, বাড়িতে কেউ নেই কেন? আমাকে দেখা যায় না? তেরসা স্বরে পাল্টা প্রশ্ন করে অনুভব। প্রিয়া হতাশ হলো। এই ছেলেটা কি সারাদিন উত্তপ্ত করাই হয়ে থাকে নাকি? কিছু বললেই ছ্যাদ করে ওঠে। প্রিয়া বিরস বদনে বলল, আপনি ছাড়া আর কেউ? আন্টি বুড়ি হাসপাতালে গেছে। বাড়িতে আপাতত তুমি আমি আর যাই। আমাকে ভয় লাগলে ঘরে গিয়ে দরজা আটকে থাকো। তার ছেলের সঙ্গে বলে অনুভব প্রস্থান করে। প্রিয়া ছোট ছোট চোখে চেয়ে থাকে। অনুভব ক্লাস শেষে বেরিয়ে এসে 1 গ্লাস পানি খেলো। রহমান স্যারের ক্লাসে একেবারে ঘাম ছুটে যায়। ভাইয়া ভাবির ঘরের দরজা খোলা। ঘরের এ মাথা থেকে ও মাথা হেঁটে হেঁটে জায়নকে ঘুম পাড়াচ্ছে প্রিয়া। অনুভব আস্তে করে ডেকে বলল, এই হাসো, শুনে যাও। নামটা কর্ণকোর ভেদ করতেই প্রিয়ার মুখে ঝোপ করে আধার নামলো। মনে মনে বিড়বিড় করলো, বাজে, সবচেয়ে বাজে নাম। জাইমকে শুয়ে দিয়ে গুটি গুটি পায়ে দরজার দিকে এগিয়ে আসতে অনুভব আবার বলল, জাইমের নখগুলো কেটে দিও তো, আমার নাকের 12টা বাজিয়ে দিয়েছে। আচ্ছা, কিন্তু বাবুর নেইল কাটার কোথায় সেটা আমার জানা নেই। না বলে কোথাও খোঁজাটা ঠিক হবে না। আপনি কি একটু খুঁজে দেবেন অনু ভাইয়া? অনু ভাইয়া? মুহূর্তে ছোটখাটো একটা বজ্রপাত হলো সুদর্শন পুরুষটির মাথায়। অনুভবের মনে হলো তার নামটাকে কেউ ঢোলের উপর ফেলে ধুমধাম বাজিয়ে দিল। মেয়েটাকে নামের প্রতিশোধ নিচ্ছে। অনুভব এবার স্থান কাল ভুলে ধমকে উঠল, এ মেয়ে, ফাজলামি পেয়েছ? কাজে লাগা অব্দি তোমার বেদবি সহ্য করেছি। মানে? প্রিয়া ঘাবড়ে গেল। আবার মানে মানে করছো? শিয়ানা ভাবো নিজেকে। অনু ভাই আবার কি? প্রিয়া বুঝতে পেরে ঠোঁট টিপল। কথার স্রোতে শব্দটা বলে ফেলেছে। মেয়েটার হাসি লুকানোর চেষ্টা দেখে আরেক দফা ক্রোধের উত্তাপ উঠল অনুভবের দেহে। এই মেয়ে, আবার হাসছ? আমার নামটা কি তোমার কোনো যোগ মনে হয় যে পোক করবে? আমি অত কিছু ভেবে বলিনি, ইচ্ছে করে বলেছ। আচ্ছা, মুশকিল তো। এই ছেলে দেখি পায়ে পা দিয়ে ঝগড়া করে। পাড়ার কচুটে মহিলাদের মতো কিছুটা স্বভাববোধ হয়ে আছে, কিন্তু প্রিয়া তর্ক করা পছন্দ করে না। তাই অত কথায় না গিয়ে সরাসরি বলল, তাহলে কিভাবে ডাকবো বলে দিন। অনুভব হাত দুটি বুকে বেঁধে ভাবের সঙ্গে বলল, স্যার বলবে। ওসব ভাইয়া ডাকা যাবে না। এ বয়সে মেয়েদের খুব ভালো করে জানা আছে, আজ ভাইয়া কাল সাইয়া, ওসব চলবে না। কাজ করতে এসেছো, মন দিয়ে কাজ করবে। কোনোরকম ফ্যান্টাসিতে ভোগা যাবে না। প্রিয়ার মুখটা তখন অস্বস্তিতে লাল হয়ে উঠেছে। ছেলেটা নিজেকে একটু বেশি প্রাধান্য দেয়। প্রথমে ইঙ্গিতপূর্ণ কথা বলে নামটাই বদলে দিল, আর এখন তো সমুদ্রের ইঙ্গিতপূর্ণ আচরণ। ছেলেটার মাথায় কি সারাক্ষণ এসবে ঘোরে? মেয়েরা তার প্রেমে পড়ে মরে যাচ্ছে সব। প্রিয়া সে কথা আর মুখে আনল না। অনুভব বড় ভাইয়ের ঘরে ঢুকলো বাবুর নেইল কাটার খুঁজতে। খুঁজতে খুঁজতেই তার মনে হলো মেয়েটা ফাজিল হলেও এই দিকটা ভালো আছে। অনুমতি ছাড়া নিজে কোনো কিছুতেই হাত দেয় না। তাছাড়া মেয়েটার দরকার ছাড়া কথা খুব একটা বলে না। আরও কিছু ভালো দিক আছে, তবে অনুভব তা নিয়ে ভাবতে চাইল না। এদের যত কম পাত্তা দেওয়া যায় ততই মঙ্গল। অনুভব চেস্ট ড্রয়ার থেকে নেইল কাটার বের করে প্রিয়ার হাতে দিতেই প্রিয়া কৌতূহলে জিজ্ঞেস করলো, আপনি কোথায় পড়েন? তা জেনে তুমি কি করবে? না, অনলাইন ক্লাস করলেন তাই জানতে ইচ্ছে হলো। অনুভব সে কথার উত্তর না দিয়ে পাল্টা জিজ্ঞেস করলো, তুমি কতদূর পড়েছ? ভাষা তো ঝরঝরে শোনায়। প্রিয়া গোল হয়ে বসে মনোযোগে চোখেছে ঘুমন্ত যায় নিয়ে নখ কাটতে কাটতে বলল, এই তো এবার এইচএসসি দিয়েছি। অনুভবের চোখ বড় হয়। পূর্ণ দৃষ্টিতে তাকায় নির্লিপ্ত গোছের মেয়েটির দিকে।
হলুদ রঙা সালোয়ার কামিজ পরনে উজ্জ্বল ত্বকের মেয়েটাকে দেখতে সাদা পরিপাটি লাগে। আচার আচরণে ভদ্রঘরেরই মনে হয়। অনুভবের ইচ্ছে হলো বয়স জিজ্ঞেস করে, যদিও ওটা ঠিক হবে কিনা বুঝতে পারে না। একটু ভেবে জিজ্ঞেস করে বসে, তোমার বয়স কত? 18। বয়সটাতেও আপনার সমস্যা থাকলে বাড়িয়ে নিতে পারেন স্যার, ওটাতে আমার সমস্যা নেই। অনুভবের কথায় হেসে ফেল। হাট বরাবর সোফায় বসে জানতে চাইল সমস্যা নেই কেন। সবাই বলে আমি নাকি বয়সের চেয়ে বেশি গম্ভীর। পড়াশোনা করো, তাহলে এই বয়সে তুমি এই কাজ কেন করছো? টিউশনি করাতে পারতে। কখনো করায়নি তো, অভিজ্ঞতা নেই। হাত গুটিয়ে বসে থাকলে সংসার চলবে না। তাই বাবু সামলানোর কাজটা আগে পেয়ে বেতন বেশি বলে নিয়ে নিলাম। সংসার চলবে না কেন? তোমার ফ্যামিলিতে আর্নিং মেম্বার কেউ নেই? এতদিন কিভাবে সংসার চলেছে? অনুভবের কৌতূহল ক্রমে বেড়েই চলেছে। সেটাকে থামিয়ে দিতেই প্রিয়া বলল, চলেছে একভাবে, এখন আর চলছে না বলে কাজে লাগা। আপনি আওয়াজ করবেন না স্যার, জাইমের ঘুম ভেঙে গেলে কান্না থামানো মুশকিল হবে। অনুভব বুঝতে পারল মেয়েটি এড়িয়ে গেল তাকে, তাই আর কথা বাড়ালো না। প্রিয়ার আজ 2 দিন হলো সর্দি জ্বর। প্রথম দিন কাজে যেতে না পারলে পরের দিন ফোন করে নিজের অপারগতা জানালো। ভেবেছিল একটা দিন বিশ্রাম নিলেই সুস্থ হয়ে উঠবে, কিন্তু হলো উল্টো। সর্দি জ্বরের সঙ্গে এবার যুক্ত হলো কাশি। কিন্তু আজ আর বাড়িতে বসে থাকা যাবে না। সে সকাল সকাল উঠে আগেভাগে রান্না সেরে নিল। মায়ের অসুস্থতা তাকে অল্প বয়সে অনেকটা স্বাবলম্বী হতে শিখিয়েছে। তবে রান্না মোটামুটি জানলেও মাটির চুলোয় হাত পুড়িয়ে রান্নার অভ্যাস প্রিয়ার ছিল না। আর না কখনো ভাবতে পেরেছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। গত 3টে মাসে এমন অনেক অনভ্যস্ত কাজ সে করতে শিখেছে। রুটিন করে খাবার খেয়ে অভ্যস্ত দেহের এখন খাওয়ার কথা মনেই থাকে না। নিজের বাথরুমের বাইরের মানুষকে অ্যালাউ না করা মেয়েটা এখন লাইন ধরে গোসল পানি তোলা সব করে। প্রিয়ার মা মনিরা হাঁটাচলা করতে পারেন না। তিনি দীর্ঘদিন যাবৎ প্যারালাইজড রোগী। আগে উন্নত চিকিৎসা পেয়েছিলেন বলে দ্রুত রিকভার করলেও এখন জীবনের পালা বদলে ডাক্তার দেখানোর ক্ষমতাও নেই। ফলে কোমরের নিচ থেকে অবশ পা দুটো নিয়ে মেয়ের ঘাড়ে পড়ে আছেন। ঘরের কাজ মাকে যেন করতে না হয়, সেই চেষ্টাই করে যায় প্রিয়া ও তার 10 বছর বয়সী বালিকা বোন দিয়া। বিশাল অট্টালিকা ছেড়ে গিঞ্জি খোপের মধ্যে টিনের ঘরে এখন তাদের বসবাস। বিশাল ঘরে শৌখিন আসবাবে হাত পা ছড়িয়ে থাকা মানুষগুলো এখন স্থান সংকুলান মুশকিল একটি ঘরে গাদাগাদি করে থাকে। ঘরে একটা চৌকি ঠাঁই দেওয়ার পর যত সামান্য স্থানে অবশিষ্ট আছে হাঁটা চলার জন্য, সেই স্থানে খাওয়া সমস্ত দরকারি জিনিসপত্রের ঠাঁই রয়েছে। আসবাব বলতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ব্যতীত কিছু নেই অবশ্য। কাপড় ঝুলিয়ে রাখা হয় টিনের দেওয়ালে বাঁধা রশিতে। হাঁড়ি পাতিল কাঠের শক্ত তক্তায় তুলে রাখা। ইঁদুর তেলাপোকা ছাড়পোকা তাদের নিত্য সঙ্গী। বস্তির পরিবেশে খাপ খাইয়ে নিতে 3 মামে প্রাণবন্ত চেষ্টায় মত্ত। মনিরা বেগম মেয়েকে পরিপাটি হতে দেখে বললেন, সকাল থেকেই খোক খোক করে কাশছিস, আজ যাওয়ার দরকার নেই, ফোন করে বলে দে। প্রিয়া চলে বেনুনি গাঁতে গাঁতে বলল, প্রথমে মাসে যদি এত কামাই করি তবে ওরা আমায় রাখবে? না রাখলে না রাখবে, তখন খাবে কি? মেয়ে অসুখ নিয়ে কাজ করবে আর আমি বসে বসে গিলব? তার সে না খেয়ে মরব। প্রিয়া করুণ চোখে তাকায়। মা আবার কাঁদতে বসেছে। সে ভেবে পায় না একটা মানুষ কি করে তো কাঁদতে পারে। এতগুলো দিনে তো চোখের পানি শুকিয়ে যাওয়ার কথা। প্রিয়া মুখে ওড়না চেপে কেসে বলল, তোমার মেয়ে না খেতে পেরে মরছে, তুমি সহ্য করতে পারবে? কিন্তু আমার মা বোন না খেতে পেয়ে মরছে, আমি মানতে পারব না, তাই আমাকে যেতেই হবে। প্রিয়া তার বাটন ফোনটা ব্যাগে ভরে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। মনিরা বেগমের কান্না ততক্ষণে আবার থেমে গেছে। পিছু ডেকে বললেন, একবার থানায় যাবি? তোর বাবার কোনো খোঁজ আনতে পারিস কিনা? প্রিয়া কোনো প্রত্যুত্তর না করে পায়ে জুতো গড়িয়ে বেরিয়ে গেল। গলির মোড়ে যথারীতি রঞ্জুকে দেখা যায়। আজ রঞ্জুর বেশভূষা চমকপ্রদ। চোখে লাগার মতো রঙিন শার্ট পরে, বুকে 2টি বোতাম খুলে রেখেছে। পরনের প্যান্ট হাতও থেকে ওপরের দিকে প্রায় 6 ইঞ্চি ছেঁড়া। চোখে রোদ চশমা লাগানো, যদিও আজ রোদের দেখা নেই। প্রিয়া পাশ কেটে চলে যাচ্ছিল। রঞ্জুকে দেখতে পেয়ে ডাকলো, এই প্রিয়া। প্রিয়া বিরক্তি আড়াল করে দাঁড়ায়, বলে, কিছু বলবেন রঞ্জু ভাই? রঞ্জু ছুটে এসে প্রিয়ার সামনে দাঁড়িয়েছে। ঠোঁটে অনাবিল হাসি। বলল, মুখ ফিরাইও না, আজকের কোনো গন্ধ পাইবা না। ক্লোজ আপ দিয়া দাঁত মাজছি, এটা বলতেই দেখেছেন? আরে না, সবসময় মুখটারে ওই রকম চৈত্র মাসে দুপুরের মতো খড়খড়া করে রাখো কেন? হাসতে পারো না? শুধু শুধু হাসবো কেন? তোমার টিকটক আইডি আছে? টিকটক দেখলে মন ভালো থাকে, বেশি বেশি টিকটক দেখবা। আর আমার আইডিতে একটা ফলো দিও। প্রিয়া এতক্ষণে বুঝলো
রঞ্জু ভাই এই বেশভূষা এখানে টিকটক ভিডিও বানাচ্ছিল। বলল, আমার টিকটক আইডি নেই রঞ্জু ভাই, স্মার্টফোনও নেই। আপনাকে ফলো দিতে পারলাম না, তাতে কি? চাইলে আমার ফোনে দেখতে পারবা। প্রিয়া সরু চোখে তাকিয়ে বলল, আপনি দিয়াকে আপনার ফোনে টিকটক দেখতে দেন তাই না? রঞ্জু হেসে বলল, হ। তোমার বোন তো টিকটক পছন্দ করে, ভালো নাচও পারে। কইছে ওরে একটা আইডি খুলে দিমু, যেন সবাইরে নিজের প্রতিভা দেখাইতে পারে। প্রিয়া তখনই নিশ্চিত হলো দিয়া কেন একটা স্মার্টফোনের জন্য আফসোস করে। তার ইচ্ছে হলো এই মুহূর্তে রঞ্জুকে কিছু করার কথা শোনায়। ইচ্ছেটাকে বুকের ভিতর পিষে ফেলল নিভৃতে। একটু নরম স্বরে বলল, আপনি আমাদের সিনিয়র রঞ্জু ভাই, পাড়ার একজন অভিভাবক আপনি। আপনার উচিত পাড়ার উন্নয়ন, অবক্ষয়ের দিকে খেয়াল রাখা, মানুষের উপকার করাই তো আপনার স্বভাব। অথচ আপনি যদি বাচ্চা ছেলেমেয়েদের টিকটক দেখতে উৎসাহিত করেন, তবে ওরা কি শিখবে? সবাই টিকটক নিয়ে হাসি মজায় ডুবে থাকলে উপকার কে করবে? আপনার জৌলুস তো হারিয়ে যাবে। রঞ্জুকে বিভ্রান্তিতে ফেলে প্রিয়া চলে গেল। জাইমকে একটা গোটা দিন সামলাতে অন্তরার মায়ের বেশ ধকল গেছে। তিনি এখন কিছুটা সুস্থ, কিন্তু আলসে স্বভাবের জন্য শুধু আরাম খোঁজেন। মুখ অবশ্য আরাম খোঁজে না। ওনার খবরদারিতে এ বাড়িতে কাজ করতে এসে কেউ বেশ দিন টিকতে পারে না। সেক্ষেত্রে প্রিয়া আলাদা। দরকারের বাড়ি তেমন কথাও বলে না, গায়েও মাখে না। হুট করে গতকাল না আসায় ভাবলেন এও চলে গেল কিনা। মনে মনে আফসোস করলেন বেশ। মেয়েটা ভালো ছিল, এমন শিক্ষিত নম্র মেয়ে হাতছাড়া হওয়া ঠিক না। যার তার হাতে তো আর একমাত্র নাতিকে ছেড়ে দেওয়া যায় না। এ সময় বাচ্চারা তাকে কাদামাটির মতো, যার সঙ্গে থাকবে তারই বৈশিষ্ট্য আহরণ করবে। প্রিয়াকে নিয়ে আফসোস করার সময় তাকে ঢুকতে দেখা গেল বাড়িতে। সঙ্গে সঙ্গেই জয়নব অবাক হয়ে বললেন, তুমি তাহলে পালাওনি? প্রিয়া খোক খোক করে কাঁচতে কাঁচতে দরজা আটকে দিল। বৃদ্ধার কথার মানে বুঝতে না পেরে বলল, পালাবো কেন? এতক্ষণ বৃদ্ধা আফসোস করেছেন বলে জয়নব স্বাভাবিক হয়ে গেলেন সঙ্গে সঙ্গে। বললেন, কাশছো কেন? যক্ষা টক্ষা বাঁধিয়েছ নাকি? ভাইরাল ফিভারের প্রভাব আন্টি। জয়নব মুখ বেঁকিয়ে বললেন, সবে কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। এইসব টেকনিক আমার খুব ভালো করে জানা। অনুভব বাড়িতে ছিল। ভাবির মায়ের কথা শুনতে পেয়ে সে রুম থেকে গলা উঁচিয়ে মস্করা সুরে বলল, জানবেই তো আন্টি, আপনি এবার এসব টেকনিকে পিএইচডি ধারী কিনা। জয়নব কটমট করে উঠলেন। মেয়ের সংসারে বেকার দেবরের উপদ্রব ওনার মোটেও পছন্দ না। অন্তরাকে বেশ কয়েকবার আলাদা হতে বলেছেন, কিন্তু অনুভবদের দুই ভাইয়ের বন্ধন দৃঢ়। জাবেদ তার পরিবারহীন একমাত্র ছোট ভাইয়ের সমস্ত দায়িত্ব নিয়েছে। সেখানে টাকার চিন্তার চেয়েও ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলাটাই মুখ্য। অনুভব রুম থেকে বেরিয়ে এসেছে। প্রিয়ার মুখটা জ্বরের প্রভাবে শুকিয়ে আছে দেখে বলল, তোমার জ্বর কি সারেনি হাসু? প্রিয়া শুধু আস্তে করে নাবোধক মাথা নাড়ল। অনুভব আবার বলল, মেডিসিন নিয়েছিলে? নিয়েছি। জ্বর কিছুটা কমেছে, কিন্তু ঠান্ডার কাশি প্রকোপটা বেড়েছে। রোগা পাতলা বাচ্চা দেখতে একটি মেয়ে অসুখ নিয়েও কাজে চলে এসেছে দেখে অনুভবে না চাইতেও একটু মায়া হলো। বলল, আজ ছুটি নিতে। আন্টি তো এখন অনেকটাই সুস্থ, জাইনকে রাখতে পারত। কথাটা পছন্দ হলো না বৃদ্ধার। তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, নিজে কিছু করো না বলে অন্যকে বলবে? মাস গেলে বেতনটা তো তুমি দাও না। আপনি দেন বেতন? প্রশ্নটা করতে গিয়েও নিজেকে সংযত করল অনুভব, নয়তো শুরু হয়ে যাবে গৃহযুদ্ধ। তাকে নিয়ে বৃদ্ধার মনোভাব ঠিকই বুঝতে অসুবিধা না হয় ওর। প্রিয়া জাইনকে বুকের সঙ্গে মিশিয়ে বলল, আমার অসুবিধা হবে না আন্টি। অনুভব আর কথা না বাড়িয়ে চলে গেল। সেই সুযোগে জয়নব প্রিয়াকে কাছে ডেকে সতর্ক করে বললেন, বাড়ির পুরুষ মানুষের দিকে দূরে থাকবে, অত কথা বলার দরকার নেই। কথাটায় প্রিয়া বিব্রত হলেও জবাব দিল না। দুপুর নাগাদ জাভেদ এলো বাড়িতে। সে পেশায় একজন ডাক্তার। প্রিয়ার কাশি ও নাক টানা শুনে বলল, ডাক্তারের বাড়িতে অসুস্থ রোগী, এ তো মানা যায় না। কোনো ডাক্তার দেখিয়েছ? প্রিয়া ঘাড় নেড়ে বলল, দেখায়নি। অতপর জাভেদ প্রিয়ার অসুখ বুঝতে বসার ঘরকে চেম্বারে পরিণত করলেন। জিজ্ঞেস করলেন, জ্বর সর্দি কতদিন? আজ নিয়ে 3 দিন। কাশি সকাল থেকে শুরু হয়েছে। শুকনো নাকি কফলা? কফ আসে। সর্দি কাঁচা নাকি পাকা? প্রিয়ার সামনে তাকালো। ডাইনিং টেবিলে বসে অনুভব নির্বিকার ভঙ্গিতে ওকে দেখতে দেখতে কলা খাচ্ছিল। প্রিয়া হুট করে বলে ফেলল, একদম পাকা কলার মতো। অনুভব বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো। সদ্য কামড় দেওয়া কলাটা হাত ছুঁড়ে পড়ে গেল। প্রিয়াও একটু ভেবাচাকে খেয়ে গেল অবশ্য। কাঁচা পাকা বলতে গিয়ে
তার মুখ দিয়ে এমন উদ্ভট শব্দ বের হবে নিজেও বুঝে উঠতে পারিনি। মুখ ফসকে বিব্রতকর কথা বলে ফেলার অভ্যাসটা তার কেন যে যায় না। কি লজ্জা, কি লজ্জা। অনুভব দাঁত কিরমির করে বলল, হাসুরে, জন্মের মতো আমার কলা খাওয়ার স্বাদ মিটিয়ে দিলি। চলবে গল্প প্রিয়ানুভব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ হলো সবাইকে। ধন্যবাদ।